তো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির আগে হাইড্রোক্লোরিকের গঠন সম্পর্কে দু একটা কথা বলি। হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন, ক্লোরিনের বাইরে একটা ইলেকট্রন, ক্লোরিন একটা ইলেকট্রন দিচ্ছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে, দিয়ে সমযোজী বন্ধনটি দিচ্ছে। তো এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যেটা তৈরি হলো, এটা কিন্তু সম্পূর্ণরূপে একটি সমযোজী যৌগ। এটা সমযোজী যৌগ। এই সমযোজী যৌগ যখন জলে গিয়ে পড়ে তখন এটা হাইড্রোজেন সমযোজী বন্ধন Cl। যেহেতু ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক হাইড্রোজেন তুলনায়, ক্লোরিনের তুলনায় ইলেকট্রোপজিটিভ, তার ফলে সমযোজী ইলেকট্রন ডিস্ট্রিবিউশন সমানভাবে হয় না। হাইড্রোজেনের উপর একটা ফ্র্যাকশনাল চার্জ আমরা লিখি প্লাস ডেল্টা, এবং ক্লোরিনের উপর একটা ফ্র্যাকশনাল চার্জ মাইনাস ডেল্টা, এটা ডেভেলপ হয়। এই জন্য হলো সমযোজী হলো এ পোলার যৌগ। এবার যখন জল এর কাছে আসছে, জল একটা পোলার দ্রাবক, জল হলো একটা পোলার দ্রাবক। জলের বাইরে দুই জোড়া লোন পেয়ার, অক্সিজেনের বাইরে দুই জোড়া লোন পেয়ার, এখানে হাইড্রোজেন প্লাস আর এখানে অক্সিজেন মাইনাস। এই পোলার দ্রাবকের উপস্থিতিতে এই ইলেকট্রন জোড় সম্পূর্ণ ক্লোরিনের উপরে প্রতিস্থাপিত হয়ে যায়। তার ফলে ক্লোরিনটা তখন সম্পূর্ণ নেগেটিভ হয়ে গেল, এই বন্ডটাই ভেঙে গেল। জল তার এই লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনকে দেয়, এটা হলো নেগেটিভ, আর এই বন্ড ভেঙে পুরো ইলেকট্রন ক্লোরিনের উপরে চলে যায়। এটা যদি হয় তাহলে আমাদের এইখান থেকে জল হাইড্রোজেনকে ধরে, এটা হলো H3O+, এটা হয়ে যাবে H3O+, আর এই ক্লোরিনটা হয়ে গেল ক্লোরাইড মাইনাস। এটা হলো ক্লোরাইড মাইনাস, এটা হলো H3O+, আর এটা হলো ক্লোরাইড মাইনাস। তো এইভাবে তার মানে HCl সমযোজী যৌগ, সমযোজী ধ্রুবীয় যৌগ, পোলার যৌগ, যাই বলি না কেন, কিন্তু এ যখনই জলে দ্রবীভূত হবে তখনই কিন্তু এই তড়িৎযোজী যৌগের মতো সম্পূর্ণ আয়নে বিশ্লিষ্ট হবে। এটা হলো গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে এই বিষয়টা থাকবে, কিন্তু HCl গ্যাসের মধ্যে কিন্তু এই ফর্ম থাকবে। নেক্সট আমরা আসছি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি। দেখ কি করা হয়, প্রায় সমান আয়তনের হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাস, হাইড্রোজেন একটু বেশি পরিমাণে দিতে হয়। এটা সিলিকা দিয়ে তৈরি একটা দহন কক্ষে যদি এদেরকে আমরা দহন করি তাহলে কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন এরা যুক্ত হয়ে HCl তৈরি হয়। তবে একটা কথা মনে রাখিস, এই যে দহন মানে কিন্তু এদেরকে ওইভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে না, ওইখানে তাপ আছে আর কি, তাপ দেওয়া হচ্ছে। অক্সিজেন থাকলে হাইড্রোজেন কিন্তু জল হয়ে যাবে, অক্সিজেনের অনুপস্থিতিতেই হাইড্রোজেন এবং ক্লোরিন থাকবে।
তো এটা কিভাবে হচ্ছে আমরা দেখি। এটা হচ্ছে আমাদের দহন কক্ষ। এই দহন কক্ষে এদিক দিয়ে ক্লোরিন, এদিক দিয়ে হাইড্রোজেন এসে ঢুকছে। এখান থেকে HCl গ্যাস বেরিয়ে আসছে। এরপর একটা চেম্বারের মধ্যে ঢুকবে, যাকে আমরা ফ্রিজ আর হিম কক্ষ বলা হচ্ছে, ফ্রিজিং চেম্বার। ঠান্ডা থাকবে, ঠান্ডা জল থাকতে পারে, জল দিয়েই করা হয় সাধারণত। এখানে উৎপন্ন HCl, যেটা গরম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে এবার দ্বিতীয় একটা চেম্বারের মধ্যে পাঠানো হবে। এই চেম্বারে ঢুকেই এবার গ্যাসটা উপরের দিকে উঠতে শুরু করবে। উপর থেকে দেওয়া হবে জলের শাওয়ার। সেই জলের সঙ্গে HCl রিয়াকশন করে আমরা যেভাবে দেখালাম, HCl গ্যাস প্লাস জল এরা মিলে হয়ে যাবে H3O প্লাস। এটা হচ্ছে কমপ্লিট রিয়াকশন। সঙ্গে Cl মাইনাস। এটা এই যে মিক্সচারটা, এটা যেটা অ্যাসিড, এই যে আমাদের মিক্সচার যেটা আমরা পেলাম H3O প্লাস এবং Cl মাইনাস, এরা জলে দ্রবীভূত হয়ে নিচে এখানে কালেক্ট হবে। যদি কিছু অদ্রবীভূত HCl থাকে, সেই চেম্বার দিয়ে এটা দিয়ে দেব, বা অন্য কিছু যদি থাকে, অন্য গ্যাস, অবিকৃত হাইড্রোজেন বা ক্লোরিন যদি থাকে, তারা এদিক দিয়ে বেরিয়ে। আশা করি এই পর্যন্ত তোদের কোনো সমস্যা নেই। আমরা শুরু করছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি আরেকটি পদ্ধতি, লা ব্ল্যাঙ্ক পদ্ধতি। সাধারণ লবণের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে এই টেম্পারেচার যদি 200 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, তাহলে একটা সোডিয়াম একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তৈরি করবে সোডিয়াম বাইসালফেট এবং HCl। কিন্তু টেম্পারেচার যদি 600 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখা হয়, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এখানে ল্যাবরেটরিতে সাধারণত 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রাখা হয় যখন রসায়নাগারে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। সেক্ষেত্রে উৎপন্ন সোডিয়াম বাইসালফেট খুব সহজেই কন্টেনার থেকে সরানো যায়, কিন্তু তাপমাত্রা 600 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে উৎপন্ন সোডিয়াম সালফেট কাঁচের গায়ে আটকে থাকে, সহজে ওটাকে পরিষ্কার করা যায় না। সেই জন্য ল্যাবরেটরিতে 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে কিন্তু ওরা 600 ডিগ্রি সেলসিয়াসে হিট করে, যাতে প্রোডাক্টের পরিমাণ বেশি হয়। ঠিক আছে, নেক্সট আসছে আমরা নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। এটা হলো আমাদের নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডে একটা নাইট্রোজেন, এটা আছে নাইট্রোজেন, এইটা হলো নাইট্রোজেন।
এর সঙ্গে দুটো একটা একটা অক্সিজেন আছে আমাদের ডাবল বন্ডে, একটা অক্সিজেন আছে সিঙ্গেল বন্ডে, আর একটা ও, তার সাথে এটা এইচ। এটা হচ্ছে, তো এই যে যেটা ডাবল বন্ড এবং যেটা সিঙ্গেল বন্ড, এই দুটো কিন্তু রেজোন্যান্সের মাধ্যমে কম বেশি হতে পারে। কিরকম? এই বন্ডের ইলেকট্রন জোড় এই বন্ডের ইলেকট্রন জোড় এটা, এই জোড় এখান থেকে এখানে আসবে এবং এই জোড় বন্ড ভেঙে ইলেকট্রনটা এইখানে আসবে। এই মুভমেন্টটা যদি হয় তাহলে এটা হয়ে যাবে ডবল বন্ড, এটা হবে সিঙ্গেল বন্ড। এবং নাইট্রিক অ্যাসিড কিন্তু এই দুটো চেহারার মধ্যে একটা ডাইনামিক স্টেটে থাকে। কোনো মুহূর্তে এটা ডবল বন্ড, পর মুহূর্তে এটা ডবল বন্ড, পর মুহূর্তে দেখ এইখান থেকে ইলেকট্রন এখানে ব্যাক করবে এদের মধ্যে, আর এই ইলেকট্রনটা এখান থেকে এখানে ব্যাক করবে। অর্থাৎ একটা করে বন্ড তো এদের থাকবেই পার্মানেন্ট, আর এক জোড়া ইলেকট্রন যেন এদের মধ্যে যাতায়াত করবে। একটা করে বন্ড তো এদের মধ্যে থাকবেই, আর একটা করে ইলেকট্রন, তার মানে আমি যদি এইভাবে দেখাই, এই হলো আমার নাইট্রোজেন, এর সঙ্গে একটা করে অক্সিজেন বন্ড থাকবেই, শুধু ওই পোর্শনটাকে আমি দেখাচ্ছি, আর এদিকে যা আছে আছে, আর আর এক জোড়া ইলেকট্রন এদের মধ্যে যাতায়াত করবে এইখানে আর এখানে। যখন এখানে থাকবে তখন উপরেরটার সঙ্গে ডবল বন্ড, যখন নিচে আসবে তখন নিচেরটার সাথে ডবল বন্ড। এটাকে বলি আমরা রেজোন্যান্স। তো এই হলো নাইট্রিক অ্যাসিডের গঠন। এখানে একটা এদের ফিউজড স্টেটে সব কাছাকাছি আসলে কেমন হয় সেই চেহারাটা দেখানো হয়েছে। এবার দেখ তো নাইট্রিক অ্যাসিডটা কেমন, এর মধ্যে নাইট্রিক অ্যাসিডের হাইড্রোজেনটা তাহলে কি হচ্ছে? এই যে হাইড্রোজেনটা এখানে, এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা কিন্তু জলের উপস্থিতিতে সহজেই আয়নিত হচ্ছে। তাহলে যদি আয়নিত হয় জলের উপস্থিতিতে, তাহলে এর চেহারাটা কেমন হবে? তার মানে আমি একবারে দেখাচ্ছি, এই হাইড্রোজেন যেটা জলের অক্সিজেন এটাকে ধরবে, ধরে তৈরি করবে এই, মানে আমাদের জল জলের সাথে যখন নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হচ্ছে HNO3, তখন এটা তৈরি করছে, এই হাইড্রোজেনটা জলের সঙ্গে চলে গেল, এটা হলো H3O+ অ্যাসিড, এবং বাকিটা থাকলো নাইট্রেট NO3 নেগেটিভ। তো এই নাইট্রেট মূলক এরা কিন্তু রেজোন্যান্সের, এই যে রেজোন্যান্স, কারোর যদি রেজোন্যান্স গঠন সংখ্যা বেশি বেশি হয়, এর মানে হচ্ছে চার্জ বা আধান এটা এক জায়গায় না থেকে ও একাধিক জায়গায় ছড়িয়ে পড়তে পারে, এবং এই ছড়িয়ে যত বেশি পড়তে পারবে, এখানে যেমন ধর আগের চেহারায় আমরা বললাম যে এই অক্সিজেনটা কিন্তু হালকা নেগেটিভ হয়ে থাকে, এই অক্সিজেনটা, এবার এটা এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, একবার এটা নেগেটিভ, একটা এটা নেগেটিভ, তারপরে এই নেগেটিভিটিটা দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়,
আমি একবার তোদের দেখাচ্ছি যে নাইট্রেট মূলক কিভাবে রেজোন্যান্সের মাধ্যমে নিজেরা স্থায়িত্ব লাভ করে। রেজোন্যান্স আছে দেখেই কিন্তু নাইট্রিক অ্যাসিডটা অ্যাসিড, সেই জন্য নাইট্রেট মূলক ওইভাবে থাকতে পারে। এখানে আমাদের এই হলো নাইট্রোজেন, তার সঙ্গে একটা ছিল ডবল বন্ডে অক্সিজেন, একটার সাথে ছিল একটা অক্সিজেন যেখানে ছিল 3 জোড়া ইলেকট্রন। আর একটাতে ছিল একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনটা তো এই ইলেকট্রনটা একে দিয়ে চলে গেছে, একে দিয়ে চলে যাওয়ার জন্য এটা কিন্তু তখন নেগেটিভ হয়ে গেছে। তার মানে এবারে আমাদের চেহারাটা দাঁড়াবে এই নাইট্রেট, তার সাথে এইখানে নেগেটিভ, অর্থাৎ এইখানে এটা হবে 6টা ইলেকট্রন। এটা কিন্তু একদম ফুললি নেগেটিভ। এবারে এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা কি হয়, এই বন্ড ভেঙে এখানে আসবে। তার মানে এবারে এটা ডবল বন্ড হয়ে গেল, এটা হয়ে গেল, এই ইলেকট্রন ভেঙে এখানে চলে আসলো। এর বাইরে 6টা হবে, এটা হবে নেগেটিভ, এবারে ডবল বন্ডটা এখানে আসলো পর মুহূর্তে। তার মানে এই মুভমেন্টটা হবার পর যেটা এটা তৈরি হলো সেটা হয়ে যাবে এবারে এখানে ডবল বন্ড। এই মুভমেন্টের পর যেটা হবে সেটা তাহলে আমাদের কি হবে, সেটা তাহলে আমাদের এই বন্ডগুলো কেটে গেল, এটা এটা কেটে গেল, এইখানকার দুটো ইলেকট্রন তো এখানে চলে আসবে, তার ফলে এখানে হয়ে যাবে ডবল বন্ড আর এটা হয়ে যাবে নেগেটিভ। এটা হলো নেগেটিভ। প্রত্যেকেরই একটা করে বন্ড থাকবে, প্রত্যেকেরই একটা করে বন্ড থাকবে। আর একটা করে বন্ড 1/3 টাইম এখানে, 1/3 এখানে, 1/3 এখানে। তার মানে এর স্ট্রেংথ কিন্তু একটা বন্ডের 1/3 হবে। এই যে গোটা নাইট্রেট মূলক তার নেগেটিভ চার্জকে এইভাবে ডিস্ট্রিবিউট করতে পারে দেখে নাইট্রেট মূলক স্থায়িত্ব রয়েছে, তার ফলে নাইট্রিক অ্যাসিড হলো একটা অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিড আমরা অসওয়াল্ড পদ্ধতিতে কিভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করি তার নীতিটা আমি এখানে লিখেছি। প্রথম ধাপটা হলো অ্যামোনিয়ার জারণ। অ্যামোনিয়া অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এই ধাপটাই কিন্তু আমাদের মূল ধাপ। এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, একটা কথা জানবি যে অনেক সময় দেখা যায় যে 2-3টে স্টেপ আসছে, তার মধ্যে একটা স্টেপ থাকে ধীর গতির ধাপ, একটা স্টেপ। মূলত সেই স্টেপটার উপরেই কিন্তু টোটাল রিয়াকশন রেট ডিপেন্ড করে। স্লো স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। মনে কর একটা পিকনিকে ধর হয়তো রান্না হবে, সবজি কাটাকাটি হচ্ছে, দেখা যাচ্ছে যে যা আলু যে কাটছে সে সবচেয়ে ধীর গতিতে কাটছে। তাহলে আমাদের অন্যান্য যারা কাটছে, সবজি কাটাকাটি করছে, তাদের যদি খুব ফাস্ট হয় তাহলে আমাদের টোটাল কাজের রেটটাই হবে কিন্তু আলু কাটার বেগের উপর নির্ভর করবে।
তাহলে এই রেটটাকে আমরা যদি আপলিফট করতে চাই, আমরা কিভাবে আলু কাটার রেটটাকে বাড়াতে পারি, তাহলে আমাদের টোটাল প্রোডাকশন রেটটাই বেড়ে যাবে। মূলত এই যে ভৌত রাসায়নিক যে নীতি, সেটা কিন্তু এই স্লো স্টেপটাকে কিভাবে আরো বেটার করা যায়, আরো ফাস্ট করা যায়, তার উপরেই নির্ভর করে। স্লো স্টেপটাকে কিভাবে ওতে কোন তাপমাত্রা দিলে অপটিমাম হবে, অপটিমাইজ করা হয় সবকিছু, কোন অনুঘটক বা ক্যাটালিস্ট ব্যবহার করলে ভালো হয়, সেই জিনিসটা। তো আমাদের এদের মধ্যে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির এটা হচ্ছে স্লো স্টেপ। সমস্ত ভৌত রাসায়নিক নীতি সব এই স্টেপটাকে কেন্দ্র করেই আছে। এখানে আমরা প্লাটিনাম সঙ্গে রোডিয়াম এর একটা সংকর ধাতু ব্যবহার করা হয়। রোডিয়াম যুক্ত মোটামুটি 10% রোডিয়াম যুক্ত প্লাটিনাম ব্যবহার করা হয়। প্লাটিনামকে অবশ্যই তার জালির আকারে ব্যবহার করা হয়। জানবি অনুঘটক কিন্তু সবসময় তার পৃষ্ঠে রিয়েজেন্ট গুলোকে অ্যাবজর্ব করে রিয়াকশনটাকে ও সাহায্য করে, রিয়াকশনটা হতে সাহায্য করে। তো অনুঘটকের পৃষ্ঠতল ক্ষেত্রফল যত বেশি হবে, তত বেশি অনুঘটন প্রক্রিয়া ভালো হবে। এই পৃষ্ঠতল ক্ষেত্রফলকে বাড়ানোর জন্য প্লাটিনামকে জালির আকারে, তার জালির আকারে নেওয়া হয়। যত ছোট ছোট টুকরো হবে, ডাস্ট হবে, তার হবে, তত পৃষ্ঠতল ক্ষেত্রফল বাড়বে। আর এখানে মোটামুটি একটা টেম্পারেচার প্রায় 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো রাখা হয়। 700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা নিচ্ছি। প্লাটিনাম রোডিয়াম একটা তার জালি আমরা ব্যবহার করে অ্যামোনিয়াকে যদি জারণ করা হয়, তাহলে আমরা নাইট্রিক অক্সাইড এখানে আমরা পেয়ে যাই। এবার এই যে নাইট্রিক অক্সাইড পাচ্ছি, এটা তো একদম বাতাসে পড়া মাত্রই সাথে সাথে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কিন্তু খুব সহজেই নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রিক অক্সাইড হচ্ছে কালারলেস, এটা কিন্তু কোনো কালার নেই, আর এটা হলো বাদামি। ভেরি গুড। এটা হচ্ছে কালার আছে, এর কিন্তু কোনো কালার নেই, এতে কোনো কালার নেই, এটা কালার আছে বাদামি। স্বর্ণকারের দোকানে সোনা যখন পাকা করে, সোনাতে ইম্পিউরিটি খাদি হিসাবে মূলত তামা মেশানো হয়, কপার। ওরা সোনার সাথে সোনাটাকে ওরা আগে পাত বানিয়ে কেটে কেটে টুকরো করে তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড, ঘন নাইট্রিক অ্যাসিড মিশিয়ে ওরা গরম করে। তখন নাইট্রিক অ্যাসিড এই কপারের সাথে মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, কিছুটা হয়তো নাইট্রিক অক্সাইডও যদি হয়, সেটাও বাতাসে করে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। তো স্বর্ণকারের দোকানে সোনা পাকা করা যদি কখনো দেখিস, তাহলে দেখবি বাদামি রঙের ধোঁয়া বেরোচ্ছে, গলায় আটকে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওটাই হলো নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাষ্প। যাই হোক, ওই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন জলে এসে পড়ে, তার সঙ্গে কিছু বাতাস থাকবে, তখন এটা নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। এখানে অ্যামোনিয়া, এটা হচ্ছে জারণ কক্ষ। অ্যামোনিয়া আর অক্সিজেনকে এখানে সেই প্লাটিনাম গেজ ইত্যাদির উপস্থিতিতে পোড়ানো হচ্ছে। ফার্স্ট স্টেপ হলো এটা। এটা হলো আমাদের 1 নম্বর ধাপ, জারণ হচ্ছে এখানে। দ্বিতীয় ধাপে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে দ্বিতীয় ধাপে এই চেম্বারে। এরপর আমরা এটাকে এদিক দিয়ে নিয়ে একটা চেম্বারে, আমরা এখানে কোয়ার্জ চূর্ণ এখানে ভরা থাকে। যখন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা এইভাবে বেরোবে উপর দিয়ে, উপর থেকে শাওয়ার জলটা ঝর্ণার মতো, শাওয়ারের বৃষ্টির মতো উপর থেকে এসে পড়বে, তার ফলে জল
নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিড হিসেবে লিকুইড হিসেবে নিচে চলে আসবে। আর কিছু ওয়েস্ট গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি যদি থাকে তারা এখান দিয়ে দিক দিয়ে বেরিয়ে যাবে। এগুলোকে পরে আবার ধরে রিসাইকেল করে করা হয় কমপ্লিট যেখানে ডায়াগ্রাম থাকে, তাতে এগুলোরও কিন্তু সব ব্যবস্থাপনা থাকে। তো এই হলো আমাদের নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। আমরা শুরু করছি নেক্সট সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। তবে শিল্প প্রস্তুতি বিষয়ে বলবার আগে সালফিউরিক অ্যাসিডের গঠনটি কেমন সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে একটা সালফার ডবল বন্ডে দুটো অক্সিজেন ধরে রেখেছে। এখানে একটা সালফার ডবল বন্ডে দুটো অক্সিজেনকে ধরেছে, একটা এবং সিঙ্গেল বন্ডে আর দুটো অক্সিজেনকে রেখেছে যাদের সঙ্গে এইচ গ্রুপটা যুক্ত আছে। এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা তাদের ইলেকট্রন দুটো অক্সিজেনে রেখে আয়নিত হতে পারে সালফিউরিক অ্যাসিড। বাকি যে সালফেট আয়ন, এই যে হাইড্রোজেন বাদে যে বাকি সালফেট আয়নটা, এই সালফেট আয়ন কিন্তু ঠিক ওই আগের মতোই রেজোন্যান্সের মাধ্যমে কিছুটা স্থায়িত্ব লাভ করে দেখেই সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড। একটা ত্রিমাত্রিক চেহারা একটু দেখে নেওয়া যাক। এখানে এটা সালফার, এর সঙ্গে ডবল বন্ডে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এর সঙ্গে সিঙ্গেল বন্ডে একটা অক্সিজেন আর একটা অক্সিজেন, তার সঙ্গে এটা একটা হাইড্রোজেন এবং এটা একটা হাইড্রোজেন। এই হলো সালফিউরিক অ্যাসিডের গঠন। এগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। মূলত স্পর্শ পদ্ধতি কন্ট্যাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এতে 4টি ধাপ আছে। প্রথম ধাপে সালফারকে পুড়িয়ে বাতাসে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস বানানো হয়, অথবা আয়রন পাইরাইটস থেকে, যে সমস্ত ক্ষেত্রে লৌহ নিষ্কাশনের জন্য আয়রন পাইরাইটস আকরিক ব্যবহার করে, সেখানে আয়রন পাইরাইটসকে পোড়ালে সেটি জারিত হয়ে ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, সঙ্গে সালফার ডাইঅক্সাইড উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। তো এখান থেকেও সালফার ডাইঅক্সাইড হতে পারে। তো প্রথম ধাপ হলো সালফার ডাইঅক্সাইড উৎপাদন। দ্বিতীয় ধাপে কি হচ্ছে? দ্বিতীয় ধাপ হচ্ছে এই সালফার ডাইঅক্সাইডকে জারণ করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। সালফার ডাইঅক্সাইডকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মোটামুটি 2 বায়ুমণ্ডলীয় চাপ, উত্তপ্ত প্লাটিনাম বা ভ্যানেডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতিতে ধূলিকণা মুক্ত বায়ুর অক্সিজেন দ্বারা এই সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইডে রূপান্তরিত। আমাদের এই দ্বিতীয় ধাপটা হলো স্লো স্টেপ, অর্থাৎ রেট ডিটারমাইনিং স্টেপ। এই স্টেপটাকে যতদূর সম্ভব, যতটা সম্ভব এটাকে ভালো করানোর চেষ্টা করা হয়, তাড়াতাড়ি কিসে হবে তার ব্যবস্থা করানো হয়, কারণ এই স্টেপটাই হলো স্লো স্টেপ। এখানে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 2 ATM চাপ এবং সঙ্গে অনুঘটক হিসেবে প্লাটিনাম বা ভ্যানেডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা হয়। উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড যেটা, সেই
সালফার ট্রাইঅক্সাইডকে যদি জলে ফেলা যায় তাহলে কিন্তু এটা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হতে পারে, কিন্তু সেটা করা হয় না। আমি দেখাচ্ছি। সালফার ট্রাইঅক্সাইড প্লাস জল, তাহলে কিন্তু এটা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হতে পারে। অ্যাকচুয়ালি সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ডিহাইড্রেটেড ফর্ম, অর্থাৎ নিরুদিত রূপ সালফার ট্রাইঅক্সাইড। কিন্তু সরাসরি সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে সালফার ট্রাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করে কিন্তু সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় না। এটি বিপজ্জনক, এটা অত্যন্ত তাপদায়ী, তার ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য সালফার ট্রাইঅক্সাইডকে ঘন সালফিউরিক অ্যাসিডে শোষিত করা হয়। শোষিত করালে তৈরি হবে H2S2O7 ওলিয়াম। এবার এই ওলিয়ামের মধ্যে যখন প্রয়োজন মতো জল মেশানো হয় তখন কিন্তু এটা সালফিউরিক অ্যাসিডে আবার রূপান্তরিত হয়। কারণ ওলিয়াম মানেই হচ্ছে একটা সালফিউরিক অ্যাসিড আর একটা সালফার ট্রাইঅক্সাইড। যে জলটা দেওয়া হলো সেই জলটা সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে এটাকে সালফিউরিক অ্যাসিড তৈরি করলো, আর যে সালফিউরিক অ্যাসিডটা ছিল সেটা তো থাকলোই, অর্থাৎ 2 অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে গেল এখানে। ওকে, এবারে আমি দেখাচ্ছি যেটা এই চেম্বারটায় সালফার পোড়ানো হবে। এটা সালফার ডাইঅক্সাইড হলো। এখানে সালফার ডাইঅক্সাইডের মধ্যে কিছু জলীয় বাষ্প, ডাস্ট পার্টিকেল সব থাকবে। ডাস্ট পার্টিকেলগুলোকে রিমুভ করার জন্য এখানে স্টিম পাঠানো হবে, বা অনেক সময় জল পাঠানো হয়, জলও দেওয়া হয়। দিলে সালফার ডাইঅক্সাইড গ্যাস উপর দিয়ে উঠে যাবে, আর জলের সঙ্গে রিয়াকশন করে ডাস্ট পার্টিকেলগুলো জলের সঙ্গে নিচে পড়বে। তাহলে এই পথে ধূলিকণা মুক্ত মোটামুটি সালফার ডাইঅক্সাইড এদিক দিয়ে বেরিয়ে এখানে এসে ঢুকবে, কিন্তু সঙ্গে কিছু জলীয় বাষ্প ঢুকবে। এখান থেকে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড উপর থেকে শাওয়ারিং করা হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইড জলীয় বাষ্পগুলোকে ধরে নেবে, ধরে নিয়ে এবারে নেক্সট চেম্বারে গিয়ে ঢুকলো। যদি কিছু আর্সেনিক এর মধ্যে থেকে থাকে, ওই অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন তো নানাভাবে ইম্পিউরিটিগুলো আসে, খনিজের মধ্যেই থাকে ইম্পিউরিটি, ফাইনালি থেকে যায়। আর্সেনিক হচ্ছে আমাদের এখানে দামি যে আমরা অনুঘটক ব্যবহার করি, সেই অনুঘটন প্রক্রিয়াকে নষ্ট করে দেয়। তার ফলে আর্সেনিকটাকে শোষণ করার জন্য একটা স্টেপ এখানে রাখা আছে, সেটা ফেরিক হাইড্রোক্সাইডের সলিউশনের মধ্যে দিয়ে আমরা পাঠাচ্ছি। এটা পাঠালে এখান থেকে আর্সেনিক মুক্ত হয়ে গিয়ে এই পড়লো। এটা একটা বক্সের মধ্যে দিয়ে পাঠানো হয়। এখানে সেই টিন্ডাল এফেক্টের দ্বারা আর্সেনিক বা ওই ধূলিকণা কিছু এখানে তবু ঢুকছে কিনা ওটাকে আইডেন্টিফাই করার জন্য অটোমেটিক ব্যবস্থা থাকে। যাই হোক, এদেরকে আমরা সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন, ধূলিকণা মুক্ত অক্সিজেন, আমরা সব মিলিয়ে আমাদের এই কন্ট্যাক্ট চেম্বারে নিয়ে হাজির করব। এই চেম্বারেই অনুঘটক থাকবে। এখান থেকে সালফার ট্রাইঅক্সাইড হয়ে নেক্সট চেম্বারে ঢুকবে। এই চেম্বারেও অবশ্য উপর থেকে গাঢ় সালফিউরিক অ্যাসিড শাওয়ারিং হবে, এবং ফাইনালি এখান থেকে যে ওলিয়াম তৈরি হবে সেটা নিচে আমরা এটাকে কালেক্ট করব। ওলিয়ামটাকে নিচে আমরা কালেক্ট করলে এটা হলো সালফিউরিক অ্যাসিড।
তো এই হলো আমাদের আজকের শিল্প প্রস্তুতি।